নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মাধ্যমিক পাশ করলে 140 জন ছাত্রীকে স্কুটি দেওয়া হবে এবং বিপিএল ভুক্ত পরিবারের কন্যা সন্তানদের মিলবে 50,000 টাকা। দ্বিতীয়বারে বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত বিশাল সমাবেশ থেকে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। দ্বিতীয়বারের বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিশাল সমাবেশ হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সমাবেশ শুরুতেই সর্বভারতীয় সভাপতি দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছরের জনকল্যাণকারী কাজের খতিয়ান সম্মিলিত পুস্তিকার উন্মোচন করেন। এদিনের অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় বিজেপি সভাপতি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ত্রিপুরার মানুষ বলে তারা ভারতীয় জনতা পার্টির কাজে সন্তুষ্ট। ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় বারবার প্রতিষ্ঠিত হোক, এটাই চাইছে রাজ্যের মানুষ। আগামী দিনও ভারতীয় জনতা পার্টির সরকার যাতে বারবার রাজ্যে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য রাজ্যবাসীর আশীর্বাদ চাইলেন তিনি বলেন, ত্রিপুরার বিকাশের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কোনো সুযোগ হাতছাড়া করতে চাইছে না। ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হীরা মডেল দেওয়া হবে। সে অনুযায়ী জাতীয় সড়ক, ইন্টারনেট পরিষেবা, উড়ান পরিষেবা এবং রেল পরিষেবায় ব্যাপক উন্নয়ন হচ্ছে ত্রিপুরায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি পূর্বতন সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে এদিন আরও দাবি করলেন, সিপিআইএম এর সময় ত্রিপুরা রক্তে রাঙানো ছিল। বর্তমান সরকারের আমলে ত্রিপুরায় 20% অপরাধমূলক ঘটনা হ্রাস পেয়েছে। গোটা দেশের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা বর্তমানে নিচের দিক থেকে তৃতীয় স্থানে আছে। নেশার বিরোধী অভিযান নিয়েও এদিন তিনি মুখ খুললেন জনসমাবেশে। তিনি বলেন, ত্রিপুরা নেশামুক্ত রাজ্য গড়তে চলেছে। বর্তমান সরকারের সময় রাজ্যে 64,000 কিলোমিটার শুকনো গাঁজা সিজ করেছে পুলিশ। ট্রান্সপারেন্সির সরকার বিধানসভা ও চালু করেছে, যা প্রশংসার দাবি রাখে বলে জানান তিনি আরো ঘোষণা দিয়ে বলেন, আগরতলা, ধর্মনগর, উদয়পুর এবং কুমারঘাট রেল স্টেশন আগামী দিন বিমানবন্দরের মতো হবে। মহিলাদের সম্মান দেওয়ার জন্য কাজ করছে সরকার। जो मैं उत्साह देख रहा हूं, जो मैं उमंग देख रहा हूं, जहां तक नजर जाती है मुझे त्रिपुरा की जनता दिख रही है। ये उत्साह जो मैं देख रहा हूं वह मुझे आश्वस्त कर रहा है कि डॉक्टर मानिक शाह के नेतृत्व में चलने वाली सरकार त्रिपुरा की जनता की आवाज बन गई है। इसके लिए मैं बहुत बहुत बधाई देता हूं। जो मैं उत्साह देख रहा हूं, जो मैं उमंग देख रहा हूं, जहां तक नजर जाती है मुझे त्रिपुरा की जनता दिख रही है। यह उत्साह जो मैं देख रहा हूं वह मुझे आश्वस्त कर रहा है कि डॉक्टर मानिक शाह के नेतृत्व में चलने वाली सरकार त्रिपुरा की जनता की आवाज बन गई है। इसके लिए मैं बहुत बहुत बधाई देता हूं। এদিন মহিলাদের 2টি প্রকল্পের ঘোষণাও দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিপিএল পরিবারে জন্মগ্রহণ করা কন্যা সন্তানের নামে রাজ্য সরকার 50,000 টাকা বন্ড চালুর ঘোষণা করেছে। কন্যা সন্তানের 18 বছর বয়সে সে টাকা দেওয়া হবে, যার পরিমাণ হবে 10 লাখ টাকা। দ্বিতীয় প্রকল্পটি হল মাধ্যমিক পাশ করলে বিভিন্ন বোর্ডের ছাত্রীদের মধ্যে 140 জন ছাত্রীকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প অনুযায়ী স্কুটি দেওয়া হবে। और वो मुख्यमंत्री मानिक शाह जी ने बड़े अच्छे से रची है। मैं मानिक शाह जी को उसके लिए बधाई देना चाहता हूं। एक है मुख्यमंत्री बालिका समृद्धि योजना। इस मुख्यमंत्री बालिका समृद्धि योजना के तहत त्रिपुरा के हर बीपीएल परिवार में जो बिटिया पैदा होगी, जो लक्ष्मी पैदा होगी, उसके नाम पर मानिक शाह की सरकार 50,000 रुपए का बॉन्ड भरेगी। और यह पैसा जब 18 साल की बहन होगी तो वो बॉन्ड
उसको मिल जाएगा, वह बॉन्ड 10 लाख रुपए का होगा जो उसके काम आने वाला है। उसी तरीके से मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना, इसकी भी मानिक शाह जी ने रचना की है, मैं घोषणा कर रहा हूं। अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो 100 बच्चियां होंगी, जो पहले 100 नंबर लेंगी, 100 टॉप की बच्चियां होंगी, उनको हम स्कूटी देंगे। अब हमने इसमें त्रिपुरा बोर्ड, एजुकेशन बोर्ड, साथ में सीबीएसई और साथ में आईएससी, इन सब के बच्चों को मिला करके पहले 140 बच्चों को हम स्कूटी देंगे और यह मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना के तहत जानी जाएगी। यानी हम महिलाओं को, कल अंतर्राष्ट्रीय महिला दिवस था, प्रधानमंत्री मोदी जी ने बहुत महिलाओं को किस तरीके से प्रोत्साहित किया, ये हम सब लोगों ने देखा है। और आज मानिक शाह की सरकार ने महिलाओं को, बच्चियों को, लक्ष्मी को, लाडली लक्ष्मी को जिस तरीके से आज आशीर्वाद दिया है, इसके लिए मैं मानिक शाह की सरकार को बहुत बहुत बधाई देता हूं, आप सबको बधाई देता हूं। और साथ ही इस 2 साल के अवसर पर आप सबको अनेक अनेक शुभेच्छा। और आगे चल करके त्रिपुरा तीव्र गति से आगे बढ़ता चलेगा, इसी तरीके से आगे बढ़ेगा। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद। আয়োজিত জনসমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। শান্তন টিভি। খুন, সন্ত্রাস এবং উগ্রবাদী সৃষ্টি করার কারিগর ছিল বামফ্রন্ট। চাকুরি ক্ষেত্রে কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকে ব্লকে দুর্নীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি হয়েছে পূর্বোত্তন সরকারের আমলে। কংগ্রেস থেকে ধার নিয়ে তারা দীর্ঘ ৩৫ বছর ত্রিপুরা রাজ্যে এই দুঃশাসন চালিয়েছে। রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য রেখে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2018 সালে ত্রিপুরা 35 বছরের দুঃশাসন এবং কুশাসন থেকে মুক্ত হয়েছে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে কাজ করছে রাজ্য সরকার। রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য রেখে কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, খুন, সন্ত্রাস এবং উগ্রবাদী সৃষ্টি করার কারিগর ছিল বামফ্রন্ট। চাকুরির ক্ষেত্রে কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকে ব্লকে দুর্নীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি হয়েছে পূর্বোত্তন সরকারের আমলে। কংগ্রেস থেকে ধার নিয়ে তারা দীর্ঘ 35 বছর ত্রিপুরা রাজ্যে এই দুঃশাসন চালিয়েছে। তারা আদালত, বিচার ব্যবস্থা মানে না। বিলোনিয়াতে তাদের 3 নেতা জেলে গিয়েও অস্বীকার করেছেন তারা অপরাধমূলক কোনো কার্যকলাপ সংঘটিত করেনি। মুখ্যমন্ত্রী আরো প্রশ্ন তুলে বলেন, বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরা রাজ্যে কোথায় গণতন্ত্র ছিল? তৎকালীন সরকারের সময় রাজ্যের 2 জন সাংবাদিক হত্যা হয়েছিল, এখনো বিচার চলছে। সিবিআই ঘটনা তদন্ত করছে। যারা এই ঘটনাগুলি করেছে তাদের বিচার হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় তৎকালীন সরকারের সময় হত্যালীলা, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো ঘটনা সংঘটিত হতো, অথচ এই ঘটনাগুলির বিচার হয়নি। মুখ্যমন্ত্রী জনসমাবেশ থেকে বামফ্রন্টকে আবারও মনে করিয়ে দিলেন তাদের সময় রাজ্যে ৮০-র দাঙ্গা হয়েছিল এবং এর জন্য বামফ্রন্ট সরকারের কাঁধে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করত না। তাদের দল একটা মিথ্যে বলার কারখানা। গত 7 বছরে উন্নয়ন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার বাজেট গত 7 বছরে দ্বিগুণ হয়েছে, যাতে ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা যায়। ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হলে ত্রিপুরায় বিনিয়োগকারীরা রাজ্যে আসতে চাইবে না। তাই সরকার বাজেট বৃদ্ধি করে ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার দিকে গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, সর্বক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে। রাজ্যের সর্ব উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে।
ত্রিপুরা রাজ্যে বর্তমানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। গত 7 বছরে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। একাধিক নীতি প্রণয়ন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন করা হয়েছে ত্রিপুরা রাজ্যে। রাজ্য সরকারের সবচেয়ে বড় বিষয় স্বচ্ছতা, দক্ষতা এবং দায়বদ্ধতাকে মাথায় রেখে প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছ প্রশাসন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বর্তমানে বাস্তবে উন্নয়ন দেখা যায়। প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট পলিসির কারণে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দিয়েছে। জিডিপির দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য। রাজ্যে আইন শৃঙ্খলা উন্নয়ন হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিগত বাজেটে 7,800 কোটি টাকা রাখা হয়েছে। 2017-18 অর্থ বছরে রাজ্যে মানুষের মাথাপিছু আয় ছিল 1,444 টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে 1,77,730 টাকা। জিএসডিপি 2017-18 অর্থ বছরে ছিল 25.58 হাজার কোটি টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে 82.82 হাজার কোটি টাকা। এগুলো দিয়ে বোঝা যায় ত্রিপুরা এগিয়ে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। 35 বছরের কমিউনিস্ট দুঃশাসন থেকে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি। খুন, সন্ত্রাস, উগ্রবাদ, উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএম কে সাধারণ মানুষ দেখেছে। এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি। কংগ্রেসের সময়ও তাদের থেকে ধার নিয়ে একই স্টাইলে ওনারাও শাসনভার এখানে করেছেন। চাকরির কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকের দুর্নীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি, অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি। ওরা আদালত মানে না, ওরা বিচার মানে না। কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়াতে ওদের 3 নেতাকে জেলে যেতে হয়েছে। কিন্তু ওনারা কি বলছেন, ওনারা কোনো দোষ করেননি। অদ্ভুত এই অবস্থা। এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা, যিনি এমপি ছিলেন, থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল। আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন। শান্তন টিভি। বিজ্ঞাপন পলিসি নিয়ে কংগ্রেসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা। সরকারি কমিটি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। সরকার যাতে অবিলম্বে বিজ্ঞাপন পলিসি পুনর্নির্মাণ করে তারা জন্য দাবি করলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের বিভিন্ন পত্রিকার সম্পাদকরা বৈঠক করেন। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ত্রিপুরার সংবাদপত্রগুলো ভয়ানক সংকটে কাটাচ্ছে। 2018 সালে বিজ্ঞাপনের মূল্য বাড়ানো হয়েছিল, তারপর এখন পর্যন্ত বিজ্ঞাপনের মূল্য বাড়ানো হয়নি। অথচ এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় 50%। বিশেষ করে গত 7 বছরে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বেড়েছে 2 বার। সরকারি কর্মচারীদেরও বেতন বেড়েছে, কিন্তু সাংবাদিকদের জন্য কোনো চিন্তা নেই সরকারের। বিভিন্ন সময় বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি করার বিষয়ে সরকারের গোচরে নেওয়ার চেষ্টা করা হলেও সরকার গুরুত্ব দেয়নি। তিনি এক প্রকার ভাবে অভিযোগ তুলে বলেন, সরকারের সংশ্লিষ্ট সোসাইটি নিয়ম কানুন মানছে না এবং সরকার নিজের খুশি মতো কমিটি করছে। সরকার এই কমিটির মধ্যে চেয়ারম্যান এবং কনভেনার নেই। সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হল, যাদের নিয়ে অ্যাডভাইজার কমিটি করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেল, জমি কেলেঙ্কারি, চুরি এবং মাফিয়া কেডের মামলা রয়েছে। আর এই ঘটনাগুলোর সাথে যারা যুক্ত তারাই এখন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকদের প্রধান কমিটি এবং সাব কমিটির মধ্যে রাখা হলেও তাদের মূল্য দেওয়া হচ্ছে না। ফলে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা নিজেদের অপমানিত বোধ করছে। সরকারি কমিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন। অবিলম্বে বিজ্ঞাপন পলিসি পুনর্নির্ণয় করে মূল্য বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি করেন তিনি। ত্রিপুরা মিডিয়া, বিশেষ করে মুদ্রিত সংবাদপত্রগুলো ভয়ানক সংকটে কাটাচ্ছে। 2018 সালে বিজ্ঞাপনের রেট একবার বর্ধিত করা হয়েছে। এরপরে আর এই বিষয়টা নিয়ে কেউ সরকারও কিছু করেনি,
ইন দ্য মিন টাইম তোমার মিডিয়া ব্যবহৃত জিনিসপত্রের দাম 50% বেড়ে গেছে। নিউজ প্রিন্ট, কালি বা অন্যান্য সামগ্রী, এই তোমার নিউজ সংস্থা, কর্মচারীদের পেমেন্ট, অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, এগুলো তোমার 35 থেকে 40% মতো বাড়ছে। কিন্তু এই 7 বছরে সরকার এমএলএদের বেতন ভাতা বাড়াইছে, মন্ত্রীদের বেতন ভাতা বাড়াইছে 2 বার, কর্মচারীদের বেতন ভাতা বাড়াইছে, কিন্তু সাংবাদিকদের যে এত বড় একটা গুরুত্বপূর্ণ সংগঠন, যেখানে 4-5 হাজার লোক কাজ করে, তাদের বিষয়টা নিয়ে চিন্তা করে না। এইগুলি টাইম টু টাইম চেষ্টা করা হয়েছে সরকারের নজরে নিতে, সরকার বিষয়টাকে গুরুত্ব দেয় না। নিউজ সোসাইটি তোমার গত 55 বছর ধরে এই কাজগুলি করে আসছে। সরকারকে পলিসি তৈরি করা, সাংবাদিকদের এক্সিবিশনের পলিসি তৈরি করা, এগুলো আমরাই করে দিয়েছি সরকার। এখন দেখা যাচ্ছে এইগুলির ক্ষেত্রেও কোনো নিয়মকানুন যেগুলো, সে পদ্ধতি যা ছিল সেগুলো ব্যবহার করা, ইচ্ছা মতো খেয়াল খুশির মতো লোকজন এখানে নিয়ে কমিটি করা হচ্ছে। কমিটি আছে, কমিটির চেয়ারম্যান নেই, কমিটির কনভেনার নেই। এই ধরনের অদ্ভুত কাজকর্ম অতীতে আমি আর কখনো দেখি নাই, বা কোন রাজ্যে হয় কিনা আমার জানা নেই। যাদেরকে যে সরকারি কমিটি, অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে, এতে বহুজনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। থানায় আছে, কোর্টে আছে। কোর্টেরটি ছেড়ে দিলাম, থানায় ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আছে, চুরির অভিযোগ আছে, মাফিয়াগিরির অভিযোগ আছে, জমি কেলেঙ্কারির অভিযোগ আছে। এরা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। একটা পরামর্শদাতা কমিটি করা হয়েছে, যে মেন কমিটি, সেটা মুখ্যমন্ত্রীর চেয়ারম্যান। বাকি সব তোমার আগরতলা যারা নন ক্রিমিনাল আছে তাদেরকেও এই কমিটিতে রাখা হয়েছে। অর্থাৎ দাঁড়ায় যে মুখ্যমন্ত্রী যারা পরামর্শদাতা, ক্রিমিনালরাও মুখ্যমন্ত্রী পরামর্শদাতা হইতে পারে। এরপরে কিছু সাব কমিটি করা হয়েছে। কোনো সাব কমিটিতে আমিও আছি সদস্য। আমি মেন কমিটিরও সদস্য, সাব কমিটিরও সদস্য। সেই সাব কমিটির কাগজ আমি আজ অব্দি পাই নাই। তো আমাকে একদিন ফোনে ডাইরেক্টর বললেন, স্যার মিটিং আছে। আমি কিসের মিটিং? বললো এক্সিবিশন কমিটির। আমি কোথায় কাগজ? এক্সিবিশন কমিটি সে মিটিং করলো, মিটিংয়ের বসে টেলিফোনও করেছে। আমাকে তো কেউ টেলিফোনও বলে না। টেলিফোনও হয় নাকি? সরকারি কাজকর্ম টেলিফোনও হয় না। সরকারি কাজকর্ম করতে গেলে নোটিফিকেশন দিতে হবে, ক্লিয়ার নোটিফিকেশন দিয়ে করতে হবে। তোমরা কমিটি করছো, আমার পারমিশন নিছো না তো? আমি তো ভাই এই সমস্ত 2 নম্বরই ব্যাপারে কোনো ক্ষেত্রে আমি জীবনে কোনোদিনই এই 2 নম্বরই ব্যাপারে জড়িত ছিলাম না, আজও থাকবো। আমি তোমাদের এইসব কমিটিতে নাই, থাকবো। আয়োজিত এই দিনের বৈঠকে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক উপস্থিত ছিলেন। শান্তন টিভি। বুকে ব্যথা এবং শরীরের অস্বস্তি অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হলো উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। শনিবার গভীর রাতে তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, শনিবার রাত 2টো নাগাদ আচমকায় বুকে ব্যথা অনুভব করলেন ধনখড়। শুধু তাই নয়, শরীরের অস্বস্তিও বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানকার হৃদরোগে বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাঙ্গের অধীনে ভর্তি করানো হয় ধনখড়কে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, উপরাষ্ট্রপতির অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। তাদের পর্যবেক্ষণে রয়েছে উপরাষ্ট্রপতি। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে রবিবার আগরতলা শিববাড়িতে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির পরিদর্শন করেন প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী ও প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী। প্রতি বছরই 7 দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্রবিন্দু করে যে বার্ষিক মহাসম্মেলনের আয়োজন প্রতি বছর করে এসেছে, তার মধ্যে সুদীর্ঘ প্রায় 25 বছর ব্যাপী আমরা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছি। এবছরও রক্তদান শিবিরে আশা করছি কাছাকাছি
100 মানুষ রক্তদান করবে। আমাদের পূর্বে লিপিবদ্ধ যারা রক্তদান করবে তাদের ওই সূচিতে আমরা এরকমটাই জানতে পারছি। যাই হোক, রক্তদান মহৎ দান। কারোর কাছে টাকা পয়সা চাইলে অর্থের মোহ ত্যাগ করে কেউ অর্থ দান করলে করতেও পারে, করেও। কিন্তু যদি রক্ত চাওয়া যায় তখন মানুষ একটু ভয় পায়, চিন্তা করে। তা সুতরাং এই রক্তদানের ক্ষেত্রে মানুষের সর্বশ্রেষ্ঠ মানবিকতার বহিঃপ্রকাশ ঘটে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে কবিতার আলকেমির উদ্যোগে লিটল ম্যাগাজিনের প্রকাশ হয়। পাশাপাশি এক আলোচনা সভা ও কবি সম্মেলন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি নকুল রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পল্লব ভট্টাচার্য, সঞ্জিত বণিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হল মানুষ যাতে কবিতা পড়ে এবং কবিতার প্রচার হয়। যারা কবি আছে ওদের যে কবিতাগুলো মানুষের কাছে পৌঁছে, এই জন্য একটা ছোট একটা প্রয়াস। নিজে ত্রিপুরার কবিদের মূল্যায়ন তো পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে অতটা গ্রহণযোগ্য ওরা এখনও আমাদেরকে করে নেয়নি। এই কারণেই আমাদের এই প্রয়াসটা যে কমসে কম যাতে কবিতা পড়ে এবং কবিতার ভেতরকার ব্যাপারগুলি যেন মানুষ জানতে পারে। ত্রিপুরার কবি যারা আছে উৎসাহিত করা এবং নতুন করে আরো নতুন লেখক এবং কবি সৃষ্টি করা। এমনকি সমালোচনা করলে একটা কি হয়, একদিকে যেমন সে কবির ভেতরকার কথাগুলো জানা যায়, সে নিজেরও ডেভেলপমেন্ট করতে পারে লেখক। খোয়াই পোস্ট অফিসে এক মহিলা এজেন্ট 2,12,14,000 টাকার বিভিন্ন ধরনের পলিসি করার কারণে রাজ্য ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং খোয়াই মহকুমা শাসকের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের দিন সংবর্ধনা প্রদান করে খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা দীপালি দেবকে। টানা 36 বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন বিশ্বস্ততার সাথে, যার ফলে পোস্ট অফিসে এজেন্ট হিসেবে দীপালি দেবের নাম ও খ্যাতি খোয়াই শহরে ব্যাপক। এ বয়সে দাঁড়িয়েও দীপালি দেব পোস্ট অফিসে এজেন্সি করে নিজের সংসার প্রতিপালন করছেন। তার সংসারে 10 জন সদস্যের ভরণ পোষণ তিনি নিজেই বহন করে থাকেন। এই পেশায় যোগ দিয়েছিলেন 1989 সালে। তখন থেকে পায়ে হেঁটে হেঁটে বহু দূরান্তে গিয়ে পোস্ট অফিসের কাজ করতেন। এখনো দীপালি দেব পোস্ট অফিসের বিভিন্ন ধরনের পলিসি করান গ্রাহকদের। যে এই সংবর্ধনাগুলি পেয়েছেন, কেমন লাগছে এই সংবর্ধনাগুলি পেয়ে? আমার খুব ভালো লাগছে। কি ক্ষেত্রে আপনাকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে? সেটা আমার এসএসএস থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, কোথায় দেওয়া হয়েছে? একটা ইয়েতে খোয়াইটার ইয়েতে এসডিএম থেকে দিয়েছে, আর একটা আগরতলা ফোর্ট ডাইরেক্টর থেকে দিয়েছে। থেকে আমি ধন্য মনে করি এবং আমি ইয়েতে এই পাওনাটা আমার খুব বড় পাওনা, আমি সেটাই ভাবি। নিজের জার্নি সম্পর্কে কিছু যদি একটা বলেন। এই যে জানি এটা আমি এটুকু যে আইসি, আমার অনেক পরিশ্রম, অনেক রৌদ্র বৃষ্টি ঝড় সব কিছু পেরিয়ে আমি এই জায়গায় আজকে পৌঁছেছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।